সম্পূর্ণ এটা টাকা খেয়ে রায়টা দেওয়া হয়েছে। জজ সাহেব নিজে বাতিল ঘোষণা করছে। আপনার নাম যদি বলতেন আপনি? সরি, আমি নাম প্রকাশ করতে অনেক ঠিক আছে, থ্যাংক ইউ। এই তিনজন মিলে ডেকে নিয়ে আগে হত্যা করে। রায়টা আসলে আমার মানে আমি পক্ষপাতিত্ব না, কারণ এটাতে আপনার হচ্ছে গিয়ে সম্পূর্ণ এটা টাকা খেয়ে রায়টা দেওয়া হয়েছে। আর আপনার যেটা এই যে কি বলে ওটা ফরেন্সিক রিপোর্ট যেটা, সেটা সম্পূর্ণ ভুয়া। ফরেন্সিক রিপোর্ট জজ সাহেব নিজে বাতিল ঘোষণা করছে। নিজে সে বলছে এই রিপোর্ট সে মেনে নেয় নাই। তারপর সে এমনও কথা বলছে, নিজে সরাসরি বলছে যে আমি এই কেসের কি রায় দিব, যেখানে কোনো সরাসরি সাক্ষী প্রমাণ নাই, সিসিটিভি ফুটেজ নাই, তাদের ফিঙ্গারপ্রিন্ট পায় নাই, কোনো কিছু নাই। তারা অত্যাচার করে মারধর করে ডিবি লোকের মাধ্যমে তারা হচ্ছে তাদেরকে নিয়ে 3 দিন তাদের কোনো খোঁজ খবর ছিল না। মানে পার্সোনালি আমার হাজব্যান্ডের 3 দিন কোনো খোঁজ খবর ছিল না। তারপরে তাকে 3 দিন পরে তাকে পাওয়া গেছে। 3 দিন পরে তখন আমি হচ্ছে গিয়ে আপনার ক্যানিগঞ্জে যেয়ে পাই ওনাকে, এবং তারপরেও জানা যায় যে ওনাদেরকে মারধর করে ডিবি লোক হচ্ছে ওনাদেরকে সাক্ষী নিচ্ছে, তো ওনাদের স্বীকারোক্তি নিচ্ছে। এখন একটা মিথ্যা স্বীকারোক্তির উপরে ভিত্তি করে কি করে একটা আসামিকে ফাঁসি রায় দেওয়া হয়, যেখানে আপনার হচ্ছে গিয়ে এখানে পোস্টমর্টম রিপোর্ট সম্পূর্ণ ভুয়া, এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট পায় নাই, আপনার হচ্ছে গিয়ে ডিবির লোকে কোনো কিছু দেখাতে পারে নাই, সেভাবে প্রমাণ করতে পারে নাই, সিআইডি সেভাবে কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। শুধু স্বীকারোক্তির উপরে ভিত্তি করে কি করে একটা আসামি ফাঁসি রায় হতে পারে, এবং এই 3 বছরের মাথায় কি করে হতে পারে? তাহলে অবশ্যই যেখানে জজ নিজে বলছে যে এটা হচ্ছে কি রায় আমি দিব, সেটা সে বলছে। এবং যে দেখছে, আমি যে কোনো জায়গায় গেছি, আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট পর্যন্ত গেছি, তারা সে একই কথা বলছে যে এটা হচ্ছে খালাস হওয়ার মতো কেস। যদিও রায় দেয় সর্বোচ্চ, যেহেতু 164 দেওয়া আছে, সর্বোচ্চ হয়তো আপনার 7 থেকে 8 বছর বা 10 বছরের উপরে রায় হতে পারে না। সেখানে কি করে সে হচ্ছে জজের রায় দেওয়ার কথা সেই আপনার আরও 15 দিন আগে, সে 15 দিন সময় নিয়ে 15 দিন পরে সে কি করে এখানে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করলো? তাহলে অবশ্যই এখানে সত্যের পথে কিন্তু সে হাঁটে নাই। সে হচ্ছে এটা টাকার বিনিময়ে সে এই রায়টা দিয়েছে আমাদেরকে, আর আমরা এর ন্যায্য বিচার চাই। অপু পেশায় কী করতো সেটা আমি বলতে, উনি হচ্ছে যেটা শুনছি আমি, সেটা হচ্ছে উনি হলো আপনার ওনার চাচার ব্যবসা দেখাশোনা করতো, রিসেন্টলি তখন আর কি জয়েন করছে, আমি এটুকুই জানি। আমার হাজব্যান্ড হচ্ছে উনি সে আপনার গার্মেন্টসে জব করতো। ওনার সাথে ওনার আগে থেকে কোনো সম্পর্ক? হ্যাঁ, ওনার সাথে সম্পর্ক বলতে ওনারা ফ্রেন্ড ছিল। মানে ওই পৌঁছলো আপনার হাজবেন্ডের ফ্রেন্ড ছিল? হ্যাঁ, আর ওনাকে ধরে নিয়ে আসছে হতে গিয়ে ওনার লাস্ট কলটা ছিল আমার হাজবেন্ডের, সেই জন্য ওনাকে সন্দেহমূলকভাবে ধরে নিয়ে আসছে। কল লিস্ট আপনার? হ্যাঁ, কল লিস্টে আপনাদের পেয়েছি। আইনজীবীর সাথে কথা বলে একটু ভালো। আমাদের আইনজীবী এখন এখানে আসে না, উনি হয়তো অন্য ইয়ে আছে, শুনানি আছে, সেখানে নাম্বারটা আছে নাকি আইনজীবীর নাম্বারটা? না, আমার এই মুহূর্তে আসলে আমার মুখস্থ নাই, উনি ওনার বলতে পারবো না। আপনার নাম যদি বলতেন আপনি? সরি, আমি নাম প্রকাশ করতে অনেক ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে 2022 সালে এটা একটা মার্ডার কেস হয়েছিল, এটা ষড়যন্ত্রভাবে। তো এখানে বাইক নামার আরও 2জন আসামি আছে, 3 জনই ধরা খাইছিল। তো একজন জামিনে বের হয়েছে আর 2 জন এর ভিতরে ছিল। আজকে 3 বছর পরে আজকে নাকি মৃত্যুদণ্ড দিছে। এই বিচার আমরা আপিলে করব ইনশাল্লাহ, যাতে মৃত্যুদণ্ড আমরা করতে পারি। কিন্তু জজ সাহেব যে এটা যে মানুষ ভুল করে, ঠিক আছে, কারণ জজ সাহেব তো বলা উচিত ছিল যত সাজা দিত বা যাবজ্জীবন সাজা দিত, তার একটা কথা ছিল, সে একটা মৃত্যুদণ্ড দিচ্ছে সে। এই জন্য আমরা এটার জন্য খুব দুঃখ প্রকাশ করতেছি। আমরা এটা উচ্চ আদালত, আমরা আপিল উচ্চ আদালতে যাব আর কি। এটা মামলাটা হচ্ছে মার্ডার। এটা হলো যে মিরপুর দারুসালাম থানা, মিরপুর 1-এ, ওখানে বেরিবান্ধে মার্ডারটা হয়েছে আর কি। মারা হয়েছে অপু নাম একটা ছেলে আর কি, অপু তো জানি না, সেই আর কি। হ্যাঁ, আমার ভাইগনার নাম হচ্ছে ইমরান, আর একজন নাম হচ্ছে আরিফ, আর একজনের নাম হচ্ছে ইয়ারমিন। 3জন ছিল, 3জনের ফাঁসি। ইয়ামিন। আপনাদের আইনজীবী কই? আমাদের আইনজীবী তো উনি চলে গেছে আর কি, উনি মিডিয়ার সামনে কথা বলবো, উনি চলে গেছে। কথা বলবে না? জি না। পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে উক্ত প্রতিবেদনের উপর দ্রুত বিচার আদালতে 3 দ্রুত বিচার আদালত ট্রাইব্যুনাল 3-এ বিচারের জন্য প্রেরণ করলে উক্ত মামলায় বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে 365, 302, 334 দণ্ডবিধি সাজ গঠন করে এবং দীর্ঘদিন বিচার প্রক্রিয়া পরিচালনা করে রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতে 23 জন সাক্ষী উপস্থাপন করতে সক্ষম হয়। প্রত্যেক সাক্ষী আসামিদের দোষী সাব্যস্ত করে এই মামলায় জড়িত বলে তাদেরকে সাক্ষ্য প্রদান করে। বিজ্ঞ আদালত যুক্তিতর্ক খণ্ডনের পরে
তিনজন আসামিকে, আসামি আরিফুল ইসলাম হাজতি, ইমরান হোসেন হাজতি, ইয়ামিন মোল্লা জামিনে পলাতক, প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং 50,000 টাকা অর্থদণ্ড করা হয়। আমি আমার সন্তান হিসেবে ছোটোবেলা থেকে ক্লাস 2তে এনে ঢাকায় ভর্তি করাইছিলাম। আমি যেহেতু ঢাকা থাকি, ব্যবসা বাণিজ্য করি। নুরুল আমিন তপু মাস্টার্স কমপ্লিট করে এবং আইটির উপরে ওই স্কলারশিপে ইংল্যান্ড যাওয়ার জন্য ওর মৃত্যুর 16 দিন পরে, এই ঘটনার 16 দিন পরে ওর কাগজপত্র আসে। কিন্তু এই ঘটনা হইল 2/1/2022-এ ওর পরিচিত বন্ধুরই ডেকে নিয়ে ইমরান ডেকে নিয়ে আরও 2 সঙ্গীকে, ওদের আরিফুল এবং ইয়ামিন মোল্লা, এই 3 জন মিলে ডেকে নিয়ে আগে হত্যা করে। হত্যা করার পরের দিন আমার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে। ও যেহেতু শুনেছে চাচা ওরে লেখাপড়া করে এই পর্যন্ত এনেছে, বিদেশ পাঠাবে, চাচার টাকা পয়সার কথা শুনেই ওরা এইটা মনে করছে যে চাচার থেকে অনেক টাকা আদায় করা যাবে, ওকে কিডন্যাপ করছে। ওকে এই মুক্তিপণ আমার কাছে চাই, কিন্তু আমি যখন জানি যে ওরা যখন অ্যারেস্ট হয়, মুক্তিপণ চাওয়ার পরের দিনেই ওরা অ্যারেস্ট হয় 3 জন আসামি, তখন জানতে পারি যে নিয়েই আগে হত্যা করছে এবং পরের দিন আমার কাছে 1 কোটি টাকা চাইছে। আমি ওদেরকে 30 লাখ টাকা দিতেও চাইছি, কিন্তু ওরা ওই টাকা রাজি হয় নাই। আচ্ছা, শুধু কি এই যে অপহরণের জন্যই নাকি আরো কোনো? না, অন্য কোনো ঘটনা ছিল না, শুধু অপহরণ, টাকার জন্য, মুক্তিপণের জন্যই অপহরণ করা হয়েছে। এবং এই উজ্জ্বল ভবিষ্যতের আমার ভাইয়ের যেই সন্তানটা আমি লেখাপড়া করিয়ে এই পর্যন্ত নিয়ে আসছিলাম, ওর মৃত্যুটা খুব স্বাভাবিকও ছিল না। ওদের হাতে নির্মমভাবে হত্যা যজ্ঞ চালিয়েছে 3 জন মিলে। এটা ওটা একই